বাংলাদেশে একটু এরকম বাড়ি নাই। এই যে 10টা পিলার বা স্তম্ভ বলেন, এক একটা স্তম্ভ 60 থেকে 65 ফিট উঁচু। দিনাজপুরের রাজবাড়ি দেখছি, হরিপুর রাজবাড়ি দেখছি, কিন্তু এইরকম না আসলে। অথবা নাটোরের রানী ভবানীর বাড়ি দেখলাম, নাটোর রাজবাড়ি। ওগুলা রাজবাড়ি, নামের রাজবাড়ি মনে হচ্ছে। যে রাজবাড়ি যে আসলে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আসলে আমি বাংলাদেশে কোথাও দেখি নাই। বিস্তীর্ণ মাঠের সম্মুখে পেল্লায় এক রাজপ্রাসাদ, যার সামনে দাঁড়ালে নিজেকে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মনে হবে। বাংলার ইতিহাসে হারিয়ে যেতে বসা এক নদী, সরস্বতী নদী। তারই পশ্চিম পাশে গড়ে ওঠা প্রায় 60 ফুট উচ্চতার এই প্রাসাদ, যার সম্মুখে প্রায় 50 ফুট উচ্চতার ডোরিক স্থাপত্যে গড়ে ওঠা 10টি স্তম্ভ, যা সকল বাংলায় শুধুমাত্র এই প্রাসাদটিতেই দেখতে পাওয়া যায়। অষ্টাদশ খ্রিস্টাব্দের শুরুর দিকে আন্দুল রাজা রাজনারায়ণ রায় প্রায় 2,82,00,000 টাকা খরচ করে তৈরি করেন এই ঐতিহাসিক আন্দুল রাজবাড়িটি, যার নাম আনন্দমঠ। কে এই রাজা রাজনারায়ণ? কেনই বা তিনি তৈরি করলেন এই রাজপ্রাসাদটি? চলুন বন্ধুরা, শুনে আসি সেই অজানা ইতিহাস। রামচরণ ইংরেজি, ফার্সি ও ফার্সি জানার কারণে কিছুদিনের ভিতর তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের মন জয় করে নেন। মনে রাখতে হবে, সে সময় কোম্পানির সর্বেসর্বা ছিলেন রবার্ট ক্লাইভ। তার সুনজর এলে রামচরণের পদোন্নতি হতে থাকে, উকিল থেকে সোজা কোম্পানির দেওয়ান। তখন থেকে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এই মুহূর্তে আপনার ভারতের কলকাতায়, সেই বিখ্যাত আন্দুল রাজবাড়িতে, সেই বহু কাঙ্ক্ষিত রাজবাড়ি। আজ আসতে পেরে আসলে অনেক ভালো লাগতেছে। সকালবেলা অনেক ঘোরাঘুরির পরে এই জায়গাটা আসলাম। এই রকম বাড়ি আসলে বাংলাদেশে একটাও নাই। বাস্তবতা, বাংলাদেশে একটু এরকম বাড়ি নাই। এই যে 10টা পিলার বা স্তম্ভ বলেন, এক একটা স্তম্ভ 60 থেকে 65 ফিট উঁচু। আর কি যে পরিমাণ মোটা, কল্পনার বাইরে। এত বড় স্থাপনা আমি বাংলাদেশে আসলে কখনো দেখিনি। এটা একটা রাজবাড়ি, আন্দুল রাজবাড়ি। চলেন ইতিহাস যতটুকু পারি বলার চেষ্টা করব, আর এই বাড়িটা একটু দেখে আসি। সেই কাঙ্ক্ষিত, এত বছর পরে আবার ভারতে আসলাম, আর কলকাতায় ফার্স্ট। তাই কলকাতা নিয়ে কিছু ভিডিও তৈরি করব। এটা হচ্ছে তাদের প্রবেশদ্বার, এটা হচ্ছে মূল গেটটা বন্ধ। আমি পিছন দিয়ে এসে ঢুকছি। ওই যে বাড়ির অংশ। আর কি বাড়ি বাবা! চলেন আমরা এটা একটু দেখি। জানি না বাড়িটার ইতিহাস কতটুকু বলতে পারবো। মানে এক কথায় বাড়িটা আমি দেখা তাকায় রইলাম। এত বড় একটা বাড়ি, নিজের চোখে আসলে নিজেকে বিশ্বাস করতে কষ্ট হয় এই বাড়িটা দেখে। আসলে রাজবাড়ি যে কত বড় হইতে পারে। বাংলাদেশের এরকম একটা বাড়ি ধারে কাছেও নাই। কি বিশাল! চলেন আস্তে আস্তে ভিতরে যাই। এটা হচ্ছে তাদের পথ, সিঁড়ি কিছু কিছু অংশ আছে। এখানে নাকি তাদের বংশধররা বসবাস করে। কি সুন্দর কারুকাজ করা বাড়িটা! এই যে কি নিখুঁত কারুকাজ! এখনো প্রত্যেকটা জায়গা আসলে দেখার মতো সুন্দর। কি সুন্দর! আর এই যে স্তম্ভগুলো, ক্যামেরা আসলে ঠিক মতো বোঝানো যায় না কি পরিমাণ মোটা আর কি পরিমাণ বড়। এরকম মোটা শুধু বাংলাদেশের আমি আপনার
ইয়াতে দেখছি, রাজশাহী পুটিয়া রাজবাড়িতে দেখছি এরকম মোটা স্তম্ভ, কিন্তু এত হাই না, এত উঁচু না। অসম্ভব ভালো লাগলো এই বাড়িটাতে এসে। এই যে দেখেন কি স্ট্রাকচার, আবার লেখা আছে কিন্তু যে বিপদ ঘটলে রাজ পরিবারের কেউ কিন্তু দায়ী না, কারণ উপর থেকে নাকি এখন ওই যে মাঝে মধ্যে সিমেন্ট এগুলা ভাঙা পড়ে, ইট টিট ভাঙা পড়ে, এই জন্য তারা দায়ী না বলে দিছে, লেখা আছে, স্পষ্টভাবে লেখা আছে। এরপরও দেখতেছি মানে প্রত্যেকটা কাজ এই যে কি নিখুঁত, এত আগের কাজগুলো এখনো কত সুন্দর, তাকায় থাকতে মনে চাইতেছে। হাওড়া থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই আন্দুল। বর্তমানে আন্দুল হাওড়া জেলার অন্তর্গত হলেও 18 শতকের আগে আন্দুল ছিল হুগলি জেলার অন্তর্গত এবং তার আগেও ছিল 24 পরগনার অধীনে। কিন্তু একদম শুরুর দিক থেকে বিচার করলে আন্দুল যখন মুসলমানদের রাজত্বে থাকে তখন 12 পরগনার অন্তর্গত ছিল। ব্রিটিশ আমলের শুরুর দিকে বাংলায় যে সমস্ত ধনী জমিদার শ্রেণীর উদ্ভব হয় তাদের মধ্যে অন্দুলে মোটামুটি 4 বিখ্যাত জমিদার পরিবারের বসবাস। বাড়িটা যত দেখতেছি ততই আশ্চর্য হচ্ছি, এত বড় একটা স্ট্রাকচার কত সুন্দর করে তৈরি করছে। বাট এখানেও কিন্তু অবহেলার চিহ্ন দেখা যেতেছে। চিহ্ন হবে না কেন, একসময় জমিদাররা প্রজাদের শাসন করছে, তাদের কাছ থেকে কর আদায় করছে, অত্যাচারী ছিল, কিন্তু এখন তো আর সেই দুনিয়া নাই। এখন তো গণতন্ত্রের দিন চলে আসছে, এখন তো চাইলে অত্যাচারী মনোভাব তারা দেখাতে পারে না। হ্যাঁ, এত বড় বাড়ি আসলে সংস্কার করে রাখাটা অনেক কষ্ট। সরকারি উদ্যোগ না হলে, ব্যক্তি মালিকানাধীন বাড়িগুলি হলে এরকমভাবে আসলে মেরামত করা খুব কষ্ট। দেখেন কাঠগুলি, এই যে প্রত্যেকটা এখানে কাঠ আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যেতেছে। হয়তো তারা এই বারান্দায় কখনো আসেও না, এই বারান্দার দিকে তারা সম্ভবত ওই দিকেই থাকে। হ্যাঁ, এই জায়গাগুলি দেখেন আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে। মানে এখানেও কিন্তু ভারতেও কিন্তু অবহেলা আছে, বাংলাদেশে যেমন অবহেলা আছে এই দেশেও কিন্তু অবহেলা নজরে থাকে, নজরে পড়ে। যার যার মতো যতটুক পারে তারা ঠিকঠাক করে রাখতেছে, কিন্তু বাংলাদেশেরগুলি একদম বেহাল অবস্থা, একদম প্রত্যেকটা বাড়িগুলি খুব খারাপ অবস্থা। আসে প্রতিদিন বেশ ভালো পর্যটক আসে এখানে দেখার জন্য। এরপরও যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকেন, চেষ্টা করলাম রাজবাড়িটা দেখানোর জন্য। জানি না কতটুকু দেখাতে পারলাম, ইতিহাস খুব কমই বলতে পারলাম। আসলে এরকম আসলে বাড়ি বাংলাদেশে আমি একটাও দেখি নাই। কত বাড়ি দেখছি বাংলাদেশে, রূপলাল হাউস অথবা আপনার ওই যে আহসান মঞ্জিল, এইরকম বাড়ি কলকাতায় শহরে অ্যাভেলেবেল। আমি আসলে কতগুলি বাড়ি দেখছি তা বলে বোঝানো সম্ভব না। আমি মনে করেন কমপক্ষে 1-2 হাজার এরকম বাড়ি দেখছি এই বাংলাদেশের আহসান মঞ্জিলের মতো অথবা রূপলাল হাউসের মতো। ওগুলা এত মানে বাড়ি এখানে কল্পনার বাইরে। এইরকম বাড়ি কিন্তু বাংলাদেশে একটাও নাই। হ্যাঁ, আসলে রাজার বাড়ি তো রাজার বাড়ির মতোই। এতদিন তো আসলে আমরা দেখি নাই, দিনাজপুরের রাজবাড়ি দেখছি, হরিপুর রাজবাড়ি দেখছি, কিন্তু এইরকম না আসলে। হ্যাঁ, অথবা নাটোরের রানী ভবানীর বাড়ি দেখলাম, নাটোর রাজবাড়ি। ওগুলা রাজবাড়ি, নামের রাজবাড়ি মনে হচ্ছে। যে রাজবাড়ির যে আসলে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আসলে আমি বাংলাদেশে কোথাও দেখি নাই। এইরকম বিশাল স্ট্রাকচার, মানে কত বড় কল্পনার বাইরে, কত বড় এরিয়া, ভিতরে প্রবেশ নিষেধ, যেহেতু তাদের বংশধররা এখনও বসবাস করে। যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এতটুকু পর্যন্ত। ভালো থাকেন, আশা করি ভারতের মানে ইন্ডিয়ার ভিডিওগুলো আপনারা পর্ব আকারে পেতে থাকবেন। ভালো থাকেন, আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, পারলে শেয়ার করবেন।
কলকাতার অনেক আমার ফলোয়ার আছে, তারা যদি দেখে হয়তো স্মরণ করবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।